সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং ঠিকমতো তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ইতিমধ্যেই তোমরা তোমাদের যে সিলেবাস আছে সে সিলেবাস যে অ্যাব্রিজড ফর্ম যেটা সংক্ষিপ্ত রূপ সেটি তোমরা পেয়েছো এবং সে সম্পর্কে জেনেছো। এবং আমাদের যে সোশিওলজি আছে এই সোশিওলজি সাবজেক্টটাতে তোমরা তোমাদের এই চ্যাপ্টারগুলো ইতিমধ্যেই পড়া তোমাদের ক্লাস নেওয়া শেষ হয়েছে। আমি আজকে তোমাদের এই চ্যাপ্টারগুলো রিভিউ করব, কিভাবে তোমরা তোমাদের 2022 সালের সেন্টার পরীক্ষায় কিভাবে অ্যাটেন্ড করবে সেটির ব্যাপারে কিছু আলোচনা করব এবং সাথে সাথে তোমাদের যে পরিবর্তিত অবস্থায় এই অবস্থায় তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিতে বলা হয়েছে সেই অ্যাসাইনমেন্টে কিভাবে তোমরা ভালোভাবে অ্যাটেন্ড করবে সে ব্যাপারেও আমি কিছু কথা বলবো। আগে আমি চ্যাপ্টারগুলো একটু রিভিউ করব, তবে সব চ্যাপ্টার আজকের একটা ক্লাসে রিভিউ করা আমার মনে হয় যে ঠিক হবে না, কারণ সেটি তাহলে তোমাদের জন্য এক ধরনের কি বলা যায় যে এক ধরনের চাপ হয়ে যাবে এবং অনেক বেশি তথ্য একদিনে নিলে তোমাদের সেটি বেশি কাজেও লাগবে না। সেই জন্য আমি আজকে অর্ধেক চ্যাপ্টার তোমাদের যে 8টা চ্যাপ্টার আছে দেখি আমার মনে হচ্ছে যে আমি অর্ধেক আজকে রিভিউ করতে পারবো এবং সাথে সাথে তোমরা কিভাবে তোমাদের সেন্টার পরীক্ষায় ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো সে ব্যাপারে কিছু কথা বলবো, সাথে সাথে তোমার অ্যাসাইনমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো। তো ঠিক আছে, আসো আমরা শুরু করি। তোমরা জেনেছো যে তোমাদের এই কয়টি চ্যাপ্টার আছে পরীক্ষায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পরীক্ষায় তোমাদের কয়টি চ্যাপ্টার দেওয়া হয়েছে। যে ফার্স্ট চ্যাপ্টার আছে, ফোর্থ চ্যাপ্টার আছে, তারপরে তোমাদের ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইনথ বাদ, 10th and 11th, এই 8টি চ্যাপ্টার তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে। তোমাদের 2022 যে পরীক্ষাটি হবে, 2022 যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় তোমাদের জন্য এই 8টি চ্যাপ্টার ঠিক করা হয়েছে তোমাদের আমাদের শিক্ষা বিভাগ থেকে, বোর্ড থেকে। তো সুতরাং এই বিষয়গুলি তোমরা মাথায় রেখে পড়াশোনা করবে। তোমাদের পড়াশোনা, তোমাদের প্রস্তুতি এই কয়টি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখবে। তারপরে কি কি আছে এর মধ্যে এবং কিভাবে পড়বে সেটি, এবং সাথে সাথে অ্যাসাইনমেন্টগুলো কিভাবে জমা দেবে। এইখানে আমি তোমাদের দুটি বিষয় মনে করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে তোমরা মনে করো না, এটা কিন্তু কেউ বলে নাই এবং কোথাও এটা লেখা নাই যে শুধুমাত্র এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাদের 2022 রেজাল্ট দেওয়া হবে। এটি তোমাদের এটি কিন্তু কেউ বলে নাই। কিন্তু যদি এখন তোমরা দেখতে পাচ্ছ যে গত প্রায় 1.5 বছর ধরে অন্তত দুটি পরীক্ষা এখন পর্যন্ত নেওয়া সম্ভব হয় নাই, দুটি সেন্টার পরীক্ষা। কাজেই পরিস্থিতির উপর নির্ভর করবে। তোমরা দেখতে পাচ্ছ যে ইউরোপের অনেক দেশে যেখানে অনেক বেশি আক্রান্ত ছিল, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওখানে এখন দেখতে পাচ্ছ যে ঠিকঠাক মতো ক্লাস শুরু হয়েছে, সবাই ক্লাসে অংশ নিচ্ছে। কাজেই হতে পারে 2 মাস 3 মাসের মধ্যে সবকিছু যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে তোমাদেরকে সেই সেন্টারে বসে, পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে হবে। কাজেই এই অ্যাসাইনমেন্ট, এইটা একটা ভুল ধারণা তৈরি হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ছেলেমেয়েরা এখন মনে করা শুরু করেছে যে এইটা শেষ, এইটা করলেই আমাদের সব শেষ। সেটি কিন্তু কখনই মনের মধ্যে জায়গা দেবে না। তোমরা তোমাদের পড়াশোনা করবে, সাথে সাথে সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করে। এবং এখানে একটা তোমার ট্রান্সপারেন্সির একটা সুযোগও তৈরি হয়েছে। সেটি হচ্ছে যে একেবারে যে আমাদের যে শিক্ষা বিভাগ থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেটি তোমাদের হাতেও পৌঁছেছে এবং তোমরা দেখেছো যে সেখানে কিভাবে কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তোমাকে মূল্যায়ন করা হবে, কিভাবে মূল্যায়ন করা হবে, কোন কোন বিষয়ে তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, এভরিথিং আর দেয়ার। তুমি সেইগুলা দেখে ওইভাবে তোমাদের মধ্যে আরেকটা, আমার মনে হচ্ছে কারো কারোর মধ্যে এই ধারণা তৈরি হয়েছে যে যত বেশি লেখা যাবে তত বেশি তোমার মার্কস হবে। নট নেসেসারিলি, এটি কিন্তু একেবারেই নট নেসেসারিলি ট্রু। তুমি সুন্দর করে ওখানে যেই অ্যাসাইনমেন্টে যেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা আছে সেই বিষয়গুলি সেইভাবে সামঞ্জস্যপূর্ণ রূপে সুন্দর করে যেই যেই বিষয় তোমার কাছে জানতে চাওয়া হয়েছে ওই বিষয়গুলি তুমি কিন্তু দিয়ে অ্যাসাইনমেন্টটা লিখবে। সেই অ্যাসাইনমেন্ট আবার তোমরা ইতিমধ্যে শুনেছো, আমাদের একাধিক শিক্ষক এটি তোমাদেরকে জানিয়েছেন। আমরা যেটা সমাজবিজ্ঞানের থেকে আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে ওই অ্যাসাইনমেন্ট তোমরা যেটা জমা দেবে তোমাদের নির্দিষ্ট ডেটে,
সেটি আমাদের কাছে আসবে, আমরা সেটা মূল্যায়ন করব কিভাবে। সেই মূল্যায়নের পরে যদি কারো যাদের স্যাটিসফ্যাক্টরি লেভেলে থাকবে তাদেরটা তোমার কলেজে সংরক্ষিত থাকবে। যদি তোমার এই অ্যাসাইনমেন্ট, এখানে প্রাপ্ত নাম্বার এবং অ্যাসাইনমেন্টগুলো এটা ফিউচারে তোমার 2022 সেন্টার পরীক্ষার জন্য যদি বিবেচনায় নেওয়া হয়, সেক্ষেত্রে সেইভাবে আমরা এটি মার্কিং করে কলেজে এটি সংরক্ষিত থাকবে। যখন বোর্ড চাইবে অথবা শিক্ষা বিভাগ চাইবে তখন সেখানে সেটি যথারীতি জমা দেওয়া হবে। আর এই মূল্যায়নের ক্ষেত্রে আমাদের কাছে যদি মনে হয় যে তোমাদের কারো যেই বিষয়ের ভিত্তিতে তোমাকে অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছিল সেই বিষয়ের কিছু ঘাটতি আছে, তোমাকে সেখানে ইমপ্রুভমেন্টের দরকার আছে, এরকম দু একটি ক্ষেত্রে তোমাকে নির্দেশনা দিয়ে ওই অ্যাসাইনমেন্ট তোমাকে ডেকে দেওয়া হবে এবং তুমি সেটি আবার ইমপ্রুভ ফর্মে, একেবারেই যাদের খারাপ হবে, বিলো স্ট্যান্ডার্ড, যেরকম আমরা তোমাদের কাছে আশা করছি তার চেয়ে বেশি খারাপ হবে, সেই সকল ক্ষেত্রে এইগুলা করা হবে। এবং শুধুমাত্র অ্যাসাইনমেন্টের সেই অংশটি, যেই অংশটি তুমি যথাযথভাবে করতে পারোনি, সেটি আবার পুনরায় তুমি তৈরি করে তারপরে পূর্ণাঙ্গ আকারে জমা দেবে। এই হচ্ছে মোটামুটি নির্দেশনা। এখন আমাদের সমাজবিজ্ঞানের বিষয়গুলো কিভাবে প্রতিফলিত হবে, কিভাবে তোমরা সুন্দর করে উপস্থাপন করবে, সে ব্যাপারে আমি দু একটা কথা বলছি। সেটি হচ্ছে যে তোমরা জানো যে সমাজবিজ্ঞান এমন একটি বিষয় ইতিমধ্যে জেনেছ যে যেহেতু আমরা ফুল কোর্স কমপ্লিট করেছি, সেহেতু তোমরা জানতে পেরেছো যে সমাজ জীবনের যেই সমস্ত আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত, একেবারেই আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, এরকম বিষয়গুলি আমরা এখানে আলোচনা করেছি। কাজেই এইসব বিষয়গুলি তোমরা প্রত্যেকটি বিষয় যখন উপস্থাপন করবে, সেখানে যেমন তোমার টেক্সট বই থেকে প্রাপ্ত যে জ্ঞান, সেই জ্ঞানের সাথে তোমার যে বিশ্লেষণী দক্ষতা সেটিকে কাজে লাগাবে। এবং কিভাবে তোমার বিশ্লেষণী দক্ষতা কতটা সঠিক সেটি আমরা জানতে পারবো। কিভাবে আমরা জানতে পারবো? তুমি ওখানে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল যেগুলো আছে সেগুলো সেট করবে। প্রত্যেকটা বিষয় যখন আলোচনা করবে সেখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা এক্সাম্পল তৈরি করবে এবং সেটি ওখানে দেবে। না হলে কিন্তু বোঝা যাবে না যে তুমি এটা বুঝতে পেরেছো। তাছাড়া এখনকার যে তোমাদের যে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি, সেখানে তোমরা জানো যে প্রত্যেকটি পরীক্ষার মধ্যেই তোমাদের 4টি অংশ থাকে। সেই 4টি অংশ অর্থাৎ তুমি যেটা তোমার বই থেকে, টেক্সট বুক থেকে যেটা পেয়েছো সেটা কি, সেটি বলা হচ্ছে নলেজ, যেটি তুমি তোমার টেক্সট বুক থেকে পেয়েছো। সেই টেক্সট বুক থেকে তুমি যেটা বুঝতে পেরেছো, পড়ার পরে তুমি চিন্তা করে যে জিনিসটা উপলব্ধি করেছো, তোমার হৃদয়ঙ্গম করেছো, সেটি যখন করবে সেটিকে আমরা বলছি কি যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, তাই না? সেখানকার জন্য 2 মার্কস। তাহলে এই যে তারপরে থার্ড লেভেলে কি বলছি, যে তোমার সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো কিনা, বাস্তব জীবনে সেটা প্রয়োগ করে, বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে তুমি সেটাকে রিলেট করতে পারো কিনা, সেটাকে তুমি সম্পৃক্ত করতে পারো কিনা, যথাযথ জায়গায় তুমি সেটা প্রয়োগ করতে পারবে কিনা, সেটি যখন আমরা জানতে চাই সেটিকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন। সেটা কিন্তু আমরা দেখব যখন তুমি একটা যথাযথ এক্সাম্পল যখন তুমি দেবে, তখনই আমরা বুঝতে পারবো যে তুমি থার্ড লেভেলটাও তুমি বুঝতে পেরেছো। ফোর্থ লেভেলে যেটা করা হয় সেটা হচ্ছে যে তুমি ওটাকে আরো ফার্দার লেভেলে যখন তোমাকে কাজ করতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ফর এক্সাম্পল, যে তোমাকে প্রধানমন্ত্রীর কাজ বলা হচ্ছে, এখন প্রধানমন্ত্রী হিসেবে উনার সামনে যে কাজ আছে, উনি একজন ব্যক্তি হিসেবে, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কি কাজ করবেন, সেটি যখন তুমি বুঝতে পারবে, সেটি যখন তুমি আলোচনা করতে পারবে তোমার মতো করে, তুমি একজনকে পরামর্শ দিতে পারবে, তখন আমরা বুঝবো যে তোমার ফোর্থ লেভেলের জ্ঞানটাও অর্জিত, তুমি দক্ষতাটাও তুমি অর্জন করেছো, যেটিকে আমরা বলছি যে তোমার উচ্চতর দক্ষতা। তাহলে এইভাবে কিন্তু তুমি অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে মনে রাখবে যে তোমার ওখানে টেক্সট বুক নলেজ সাথে সাথে তোমার যে উপলব্ধি, তুমি নিজে যে বুঝতে পেরেছো, তোমার সেই বোঝার ব্যাপারটা, তারপরে বাস্তব জীবন থেকে সেটা উদাহরণ দেওয়া, তারপরে বাস্তব জীবনে সেটা কিভাবে, সেটার যে বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করা, বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা যায়, সেসব জিনিস, যেটাকে আমরা বলি কি যে ইভালুয়েশন, অ্যানালাইসিস, এই সব জায়গাগুলো তোমরা সেখানে করবে। তো এই সবগুলো মিলেই কিন্তু তুমি কমপ্লিট নাম্বার আশা করবে। এবং তোমরা ওখানে দেখেছো যে তোমরা সর্বোচ্চ লেভেলে কত আছে, যে যারা 17-18 পাবে 20-এর আউট অফ 20, তারাই হচ্ছে যে তোমার ভালো, তারপরে তো নিচের দিকে। তো সুতরাং তোমরা চেষ্টা করবে যে সব সময় যে 17, 18, 19 এর মধ্যে যেন তোমাদের মার্কস থাকে। তো ঠিক আছে, আমরা লেটস মুভ অন।
আমরা এখন দেখি যে আমাদের এই যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোতে তোমরা আসলে এই সেন্টার পরীক্ষা বা 2022 এই পরীক্ষার জন্য তোমরা কি কি পড়বে এবং সেখানে কোন কোন জিনিসগুলো আমি একটু সংক্ষেপে তোমাদের সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা আরেকটা জিনিস আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখনকার তোমরা কিন্তু এখনো সেই আমাদের অনেক অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে এই ধারণা রয়ে গেছে যে গত বছর যেটা পরীক্ষা আসছে এবার মনে হয় সেটা আসবে না, অথবা সেটা বাদ দিয়ে আর এই ধরনের কোনো কিছু কিন্তু এখনকার পরীক্ষায় নাই। মনে রাখতে হবে যে গত বছর এসেছে এবার আসবে না, গত বছর ছিল বলে এবার দেয়া যাবে না, অথবা ইত্যাদি এই সমস্ত বিষয় ভুলে যেতে হবে। তোমাকে যেটা এখানে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে তোমার ওই যে লেসন আউটকাম, তোমার যে শিখন ফল তোমাদের পাঠ্যপুস্তকে এখন দেয়া আছে, ওই শিখন ফলটা যদি তুমি ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, তাহলেই তুমি বুঝবে যে পরীক্ষায় কি কি জিনিস পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে। ওই শিখন ফলকে টার্গেট করে কিন্তু প্রশ্ন করা হয়, এটা কিন্তু মনে রাখবে যে ওই শিখন ফলটা তুমি বুঝতে পেরেছো কিনা, জানতে পেরেছো কিনা। কাজেই প্রত্যেকটা চ্যাপ্টারের শিখন ফলগুলো ভালো করে তুমি যদি নজর দাও ওইটা, তাহলে তুমি বুঝতে পারবে যে ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আসবে। তুমি মনে রাখবে যে একজন প্রশ্নকর্তা যখন তোমাদের এই যে বোর্ডের প্রশ্ন করে, তখন তাকে এই শিখন ফলের বাইরে কিন্তু সে কোনো প্রশ্ন করতে পারবে না, একেবারে অ্যাবসলিউটলি নট। তাকে কিন্তু সেভাবেই নির্দেশনা দেওয়া থাকে। সুতরাং তুমি শিখন ফলগুলো সুন্দর করে ফলো করবে এবং ওখানে যা যা তোমাকে জানতে চাওয়া হয়েছে, যে তুমি শিখবে, তোমার কাছে প্রত্যাশা করা হয়েছে, সেই সব বিষয়গুলো থেকেই কিন্তু তোমার প্রশ্ন হবে। সো লেটস মুভ অন, আমরা একটু এখন সিলেবাসের দিকে যাই। আমরা তোমাদের তাহলে প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে। তারপরে দেখো যে সেকেন্ড এন্ড থার্ড চ্যাপ্টার কিন্তু তোমাদের নাই, পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। কাজেই তোমরা এই যে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারে কি আছে, ফার্স্ট যে তোমার লেসন আউটকামের মধ্যে কি কি আছে, যে লেসন আউটকামের মধ্যে আমাদের আছে যে এখানে ডিফাইন সোশিওলজি। খুব ভালো করে মনে করে রাখবে যে এখানে সোশিওলজির সংজ্ঞা দেওয়া, সমাজবিজ্ঞানের সংজ্ঞা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তোমাকে শিখতে হবে যে নেচার অফ সোশিওলজি, তার মানে হচ্ছে যে সোশিওলজি কি ধরনের বিজ্ঞান সেটি। দেন স্কোপ মিন্স যে তোমার সমাজবিজ্ঞানে কি কি আলোচনা করা হয়, কি কি পড়া হয়, টোটাল কোর্সটাতে তুমি কি কি পড়বে সেই জিনিসটা, এটার নাম হচ্ছে যে স্কোপ, এটার নাম হচ্ছে সাবজেক্ট ম্যাটার। তারপরে হচ্ছে কি যে ইম্পর্টেন্স অফ সোশিওলজি, সোশিওলজি পড়লে তোমার গুরুত্ব কি কি জানতে পারবে, তোমার সমাজ জীবনে সেটার প্রয়োগ কি, সমাজে সেটা গুরুত্বটা কি, সেই সব জিনিস। দেন ব্যাকগ্রাউন্ড অফ সোশিওলজি, যে সোশিওলজি কোন অবস্থায় তৈরি হয়েছে, এই প্রত্যেকটার আমি কিন্তু ছোট ছোট করে ইন্ডিকেটরস গুলো এখানে উল্লেখ করেছি, দেখো থার্ড কলামে এগুলা উল্লেখ করেছি। তারপরে লাস্ট ওয়ান হচ্ছে কি রিলেশনশিপ উইথ আদার সোশ্যাল সায়েন্স। কোন কোন সোশ্যাল সায়েন্স অনেকগুলো আছে, স্পেশালি কোন কোনগুলোর সাথে তুমি পরীক্ষার জন্য, যদিও সবই জানা দরকার, তারপরে তোমাদের জন্য পরীক্ষাটা যেহেতু ইম্পর্টেন্ট, সেহেতু পরীক্ষার জন্য কোনটা কোনটা জানবে সেটি ভালো মতো ফলো করবে। নাও লেটস মুভ অন। ফার্স্ট পয়েন্ট কি, যে ডেফিনেশনের মধ্যে তুমি যে সোশিওলজি কি, সোশিওলজি অন্তত 2-3টা সংজ্ঞা তোমরা জানবে। সেই সংজ্ঞা তোমার হুবহু মুখস্থ করার স্কোপ কিন্তু এখন নাই, বা তুমি করতে পারো কিন্তু সেটি কিন্তু লেখার খুব একটা সুযোগ নাই। কাজেই ওখানে তুমি যেটা করবে সেটি হচ্ছে যে উনি কোন, যেই সমাজবিজ্ঞানী সংজ্ঞাটা দিয়েছেন, কোনটাকে তিনি হাইলাইট করে সংজ্ঞাটা দিয়েছেন, কোনটাকে সেন্টার পয়েন্ট করে সংজ্ঞা দিয়েছেন, সেটি তুমি মনে রাখবে। তাহলে আমরা যখন দুর্খেইমের সংজ্ঞা পড়ি, দুর্খেইম কোনটাকে দিয়েছেন তোমরা জানো, যে এটি হচ্ছে, উনি বলেছেন যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের সামাজিক প্রতিষ্ঠানের অধ্যয়নের বিজ্ঞান। সো তাহলে তুমি এই জিনিসটা মনে রাখবে যে দুর্খেইমের ক্ষেত্রে কোনটা তোমাকে মনে রাখতে হবে, যে ওনার ডেফিনেশনের ক্ষেত্রে যে সামাজিক প্রতিষ্ঠান। ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানী, তিনি কি বলেছেন যে তোমার সমাজবিজ্ঞান কি অধ্যয়ন করে, সমাজবিজ্ঞান সামাজিক সোশ্যাল অ্যাকশন, সামাজিক ক্রিয়া অধ্যয়ন করে, সমাজবিজ্ঞান সামাজিক ক্রিয়া বিশ্লেষণের বিজ্ঞান। এই যে শুধু সামাজিক ক্রিয়া, এটুকু মনে রাখলেই তোমার ম্যাক্স ওয়েবার মনে রাখা হচ্ছে। কাজেই এই ফোকাল পয়েন্ট, সেন্টার পয়েন্টটা মনে রেখে ওনার সংজ্ঞাটা মনে রাখবে। দ্যাটস অল অ্যাবাউট ডেফিনেশন। তারপরে হচ্ছে যে নেচার অফ সোশিওলজি। নেচার অফ সোশিওলজির ক্ষেত্রে আমরা বলেছি কি, যে যখন তোমাদের ক্লাসে পড়া হয়েছে তখন আমরা বলেছিলাম কি, যে এটা তোমার ওই
কি বলে যে ফিজিক্সের মতো না, মানে ন্যাচারাল সায়েন্সের মতো না, তাহলে কিসব সোশ্যাল সায়েন্স, আই মিন অ্যাবাউট সোশ্যাল লাইফ। সোশ্যাল লাইফ মানে কি, যে আমাদের এই মানবিক মানুষের যে জীবন সেটা, তাই না, মানবিক সম্পর্ক যেটা সেটা, তাই না, মানুষের যে গোষ্ঠীবদ্ধ জীবন সেটা। তো সুতরাং ওইটা মনে রাখবে যে এটা নট লাইক ফিজিক্স, ন্যাচারাল সায়েন্স, নট লাইক কেমিস্ট্রি। তো এই জিনিসটা মনে রাখবে যে এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ নেচার, যে এটা হচ্ছে সোশ্যাল, নট ন্যাচারাল। তারপরে হচ্ছে কি, যেটা অ্যাবস্ট্রাক্ট, মানে তুমি এই ফিজিক্সের জ্ঞানটা তুমি কিন্তু দেখতে পাও, সেটা তুমি কি করতে পারো যে সেখানে কি আছে সেটার আউটকামটা দেখতে পাও, কিন্তু সমাজের অনেক কিছুই আমরা দেখতে পাই না। এই যে আমরা বলি রিলেশনশিপ, এই যে সোশ্যাল ইন্টারেকশন, কোনোটাই আমি যেমন দেখতে পাই না তুমিও দেখতে পাও না, আমি তোমাকে দেখাতে পারবো না তুমিও আমাকে দেখাতে পারবে না। সো তার মানে কি, ইট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। আবার এটা 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 হচ্ছে সামথিং কি, সামথিং বেসড অন রেশনালাইজেশন, লজিক, অনেকটাই যুক্তি নির্ভর, তাই না, আমরা যে যুক্তি হিউম্যান থিঙ্কিং এর উপর নির্ভরশীল, এটা ওই ফিজিক্স কেমিস্ট্রির মতো না, এগুলাই হচ্ছে নেচার। তারপরে কি, যে স্কোপ, স্কোপ মানে এখানে আমরা কি কি আমি আগেই বলেছি আলোচনা করি, তাহলে যে সমাজের প্রতিষ্ঠানগুলো, হিউম্যান রিলেশনশিপ, হিউম্যান ইন্টারেকশন, এগুলার কথা আমরা বলেছি। যে যখন আমরা ইনস্টিটিউশনস এর কথা বলি, তার মধ্যে কি আছে, রিলিজিয়াস, ফ্যামিলি, ম্যারেজ, ইকোনমিক ইনস্টিটিউট, রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি, এই সমস্ত স্টেট, এইসব হচ্ছে। তাহলে এইসব ইনস্টিটিউশন নিয়ে আমরা অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে এগুলো নিয়ে আলোচনা করি। ইম্পর্টেন্স কি, অনেকগুলা ইম্পর্টেন্স আছে। সবচেয়ে বড় যেটা সেটি হচ্ছে কি, যে সমাজ বিজ্ঞান যদি তুমি পড়ো, সমাজ বিজ্ঞানের জ্ঞান যদি তুমি থাকে, তোমার থাকে, তাহলে তুমি কি করতে পারো, যে সমাজের সমস্যাগুলো সমাধান করা যায়, সমাজকে মানুষ কিভাবে আরো বেটার লাইফ লিড করতে পারে সেটার নির্দেশনা দিতে পারে, সমাজের যেসব প্রতিষ্ঠানগুলো আছে তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে। এইগুলো হচ্ছে যে ইম্পর্টেন্স। তাহলে তুমি এখানে একজন এক্সপার্ট হয়ে যেতে পারো যে এই সমাজের জ্ঞান। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টাডি অফ সোশিওলজি। দেন যে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে দুটা জিনিস শুধু মনে রাখবে, অত খুব বেশি কিছু মনে রাখা দরকার নেই। যে যখন তোমার যে পটভূমি, কোন পটভূমিতে সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান হয়ে উঠেছিল, মোটামুটি দুই তিনটা, আমি দুটার কথা এখানে বললাম। যে একটা হচ্ছে কি, যে তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মাধ্যমে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, সেটা সমাজকে অনেক বদলে দিয়েছিল। সমাজের সম্পর্ক, সমাজের সোশ্যাল ইন্টারেকশন, সমাজের ক্ষমতা কাঠামো, সমাজের উৎপাদন ব্যবস্থা সব বদলে দিয়েছিল। ফলে এই যে নিউ রিয়ালিটি, সেই রিয়ালিটিটা সমাজ বিজ্ঞানকে একটি বিজ্ঞান হয়ে ওঠার পিছনে ভূমিকা রেখেছিল, অবদান রেখেছিল। ইট ইজ ওয়ান অফ দি ব্যাকগ্রাউন্ড রিয়ালিটি অফ সোশিওলজি, অরিজিন অফ সোশিওলজি। নাম্বার টু হচ্ছে যে ফ্রেঞ্চ রিভলিউশন। ফ্রেঞ্চ রিভলিউশনের মধ্যে দিয়ে কি হয়েছিল, যে গণতান্ত্রিক সমাজের উদ্ভব ঘটেছিল। আরো দুটা জিনিসের কথা আমরা বলি, একটা হচ্ছে যে রেনেসা, এবং আর একটা হচ্ছে যে এনলাইটেনমেন্ট মুভমেন্ট ইন ইউরোপ। তো এই দুই তিন চারটা জিনিস এটা তোমাকে মনে রাখলেই হবে। আরবানাইজেশন ওয়ান অফ দি মেজর ফ্যাক্টর, যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটবে সেখানে আরবানাইজেশন ঘটবে। তাহলে এই দুই তিনটা জিনিস তোমরা মনে রাখবে, যে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে তুমি এই দুই তিনটা পড়বে। তারপরে আর একটা কি আছে, যে অরিজিন, একেবারে এটা তৈরি হলো কিভাবে। তৈরির ক্ষেত্রে বাস দুটা জিনিস, একটা হলো যে অগাস্ট কোচ যেটা নাম দিলেন সোশিওলজি, কত সালটা মনে রাখবে, কোন বইতে, পজিটিভ ফিলোসফি, এবং এটা 1839-এ। আর এর আগে আরেকটা যেটা করেছিলেন আলমরান করে, যে ইবনে খালদুন, সেটা হচ্ছে যে তোমার কি বলে, যে চতুর্থ শতকে তিনি তিনি আলমরান নাম দিয়েছিলেন, তার মানে হলো যে সংস্কৃতির বিজ্ঞান। তো এই দুটা হচ্ছে মূলত অরিজিন, যে প্রথমে ইবনে খালদুন এটা করেছিলেন, দেন আর অগাস্ট কট। রিলেশনশিপ উইথ আদার সোশ্যাল সায়েন্স, এখানে তোমরা মূলত মনে রাখবে, বেশি না, পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে সমাজ বিজ্ঞানের কি সম্পর্ক, ইকোনমিক্সের সাথে কি সম্পর্ক, অ্যানথ্রোপোলজির সাথে কি সম্পর্ক, সামথিং অ্যাবাউট সাইকোলজি অ্যান্ড হিস্ট্রি। কারণ হিস্ট্রি হলো যে সমাজ সম্পর্কে জানতে গেলে আমাদের ইতিহাসের জ্ঞান জানতে হয়, জ্ঞান রাখতে হয়। আর অ্যানথ্রোপোলজিতে খুবই ক্লোজ রিলেশন, একেবারে অ্যানথ্রোপোলজির আমরা খুব কাছাকাছি, মানে দুটাকে খুব কম ক্ষেত্রেই মানে আলাদা করা সম্ভব। ইকোনমিক্সের সাথেও আমরা খুব ক্লোজলি রিলেটেড। আর হচ্ছে সো, কারণ ইকোনমিক্স হচ্ছে কি, যে মানুষের সার্ভাইভাল করা, মানুষের যে উৎপাদন বন্টন এবং তোমার যে এই বিনিময়, সেটা নিয়ে আলোচনা করে। এটা সামাজিক কাজ, একটা মানুষের বেঁচে থাকার জন্য এটা দরকার আছে, আর এটি হচ্ছে সামাজিক সম্পর্কেরই আউটকাম। সুতরাং এটা আমাদের পড়তেই হয় ইকোনমিক্সের। আর যখনই তোমরা কোনো রিলেশনশিপ অন্য সায়েন্সের সঙ্গে আলোচনা করবে, মূলত প্রধান কথা হলো যে ওইটার জ্ঞান
ওই বিজ্ঞানের জ্ঞান সমাজ বিজ্ঞানকে কিভাবে সাহায্য করে, সমাজ বিজ্ঞানের জ্ঞান ওটাকে কিভাবে সাহায্য করে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে সমাজের কোন জায়গাতে সম্পর্ক আছে সমাজ এবং ওইটা, যেমন ইকোনমিক্সে ইকোনমিক অ্যাক্টিভিটি অফকোর্স এটা সোশ্যাল অ্যাক্টিভিটি। তোমার পলিটিক্যাল অ্যাক্টিভিটি, পাওয়ার স্ট্রাকচার, স্টেট, এ সমস্ত কি, স্টেট হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান, কাজেই বৃহৎ সমাজেরই একটা অংশ। এভাবে তুমি অন্য বিজ্ঞানের সঙ্গে যখন সমাজ বিজ্ঞানের রিলেশনশিপ আলোচনা করবে তখন তুমি আলোচনা করবে। এখন আমরা লেটস মুভ অন ফোর্থ চ্যাপ্টার। এটি হচ্ছে এখন তোমাদের সেকেন্ড চ্যাপ্টার 2022 এর পরীক্ষার জন্য। এখানে কি কি আছে? ওখানে মূল তোমাদের চ্যাপ্টার শিরোনাম কি তোমরা জানো, যে বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি, অর্থাৎ কোন কোন প্রত্যয়গুলো সমাজবিজ্ঞান খুব গুরুত্বপূর্ণভাবে পড়ায়। অনেক প্রত্যয় আছে, অনেক, প্রত্যেক সায়েন্সেরই নিজস্ব অনেক কনসেপ্টস আছে, বাট একেবারে বেসিক, যেহেতু এখানে তোমরা কি এলিমেন্টারি, তাই না, এলিমেন্টারি লেভেলে আছো, প্রাথমিক লেভেলে, কারণ সমাজবিজ্ঞান তোমার জীবনে তুমি প্রথম পড়ছো, সুতরাং এখানে অল্প কয়েকটা কনসেপ্টের মধ্যেই তুমি সীমাবদ্ধ থাকবে এগুলো। তো সুতরাং আসো যে এখানে প্রধানত কোন কোন কনসেপ্টগুলো আমরা এখানে আলোচনা করব, যে তোমার আছে যেই সমস্ত লেসন আউটকামের মধ্য দিয়ে তুমি যেইগুলো জানতে চাইবে, তোমার লেসন আউটকামে দেওয়া আছে, সেগুলো হচ্ছে যে প্রথম আছে কি, সোসাইটি, ইটস ক্যারেক্টারিস্টিক্স, ইটস ফাংশনস, যে সমাজ কি এটাকে ডিফাইন করবা, ওটার বৈশিষ্ট্য কি এবং ওটা সমাজ কি কাজ করে। দেন ইভলিউশন অফ সোসাইটি, সমাজের ইমার্জেন্স অফ সোসাইটি, যে সমাজ কিভাবে তোমার ধাপে ধাপে তোমার আজকের অবস্থায় এসেছে সেটি তোমার। দেন ডিফারেন্ট টাইপ অফ সোসাইটিস, মানে এই যে সমাজের যে বিবর্তন, এই বিবর্তনের এক একটা স্তরকে আমরা এক একটা নাম দিয়ে থাকি। তো এই জিনিসগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। দেন আমাদের আরো যে সমস্ত ইম্পর্টেন্ট তোমার যে কনসেপ্টস গুলো আছে সেগুলো হচ্ছে কি কি, কালচার, সিভিলাইজেশন, গ্রুপ, তারপরে হচ্ছে যে তোমার অ্যাসোসিয়েশন, কমিউনিটি, ইনস্টিটিউশন, কাস্টম, তোমার ফোকওয়েজ, মোরেস, সোশ্যাল স্ট্রাটিফিকেশন অ্যান্ড সো অন। তো এইগুলোর ক্ষেত্রে আমি ছোট ছোট করে তোমাদেরকে বলছি, যে প্রথম হচ্ছে যে তুমি সোসাইটিকে কিভাবে ডিফাইন করবে, খুব সংক্ষেপ একটা পয়েন্ট মনে রাখবে, খুব, নট টু ট্রাই টু রিমেম্বার লটস অফ পয়েন্টস, নোট ডাউন লটস অফ পয়েন্ট, কারণ লটস অফ, তোমার তো আরো আছে, তোমার আরো 11টা সাবজেক্টস আছে, 11টা বিষয় তোমাকে পড়তে হবে, কাজেই একেবারে বেসিক যেইটা করলে তোমার সবগুলো কভার করে সেই বেসিক পয়েন্টটা মনে রাখবে। এখানে তোমার, তুমি আসো যে সোসাইটির ক্ষেত্রে তোমাকে কি একটা জিনিস, ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ, সমাজ কি, সমাজ হচ্ছে মানুষের সম্পর্কের একটা জাল, বাস এই সংজ্ঞায় তুমি সীমাবদ্ধ থাকো। আরো অনেক কিছু দিয়েই সমাজকে সংজ্ঞায়িত করা যায়, তোমার অত কিছু দরকার নাই, এটার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকো। ক্যারেক্টারিস্টিক্স কি, এর বৈশিষ্ট্যগুলো কি কি সমাজের, বৈশিষ্ট্যের মধ্যে তুমি মনে রাখো যে সমাজ হতে হলে সেখানে গ্রুপ অফ পিপুল থাকতে হবে, যে তোমার কয়েকজন অন্তত মানুষ থাকতে হবে, তারপরে কি থাকতে হবে, তাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকতে হবে, কি তারপরে কি থাকতে হবে, তাদের মধ্যে একটা যে ইউনিফর্মিটি মানে কি, সমরূপতা, একই ধরনের হতে হবে। তারপরে কি আছে, এই যে গ্রেগরিয়াসনেস, যেটা কথাটা মনে রেখো, এটা পরে তোমরা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। এটা হলো যে মানুষ যে একত্রে বসবাস করতে চায়, এই ধরনের যে বৈশিষ্ট্য, মানুষের এই যে ফিলিং, যে আমি অন্য মানুষের সঙ্গে থাকতে চাই, অন্য মানুষের সঙ্গে আমি আনন্দ পাই, অন্য মানুষ, এইটাকে বলে গ্রেগরিয়াসনেস। মানুষের এই যুথবদ্ধতা, বাংলায় বলে একত্রে বসবাসের যে অনুভূতি, যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটাকে বলে গ্রেগরিয়াসনেস। সমাজ কি, যে সমাজ হচ্ছে কিছু নর্মস অ্যান্ড ভ্যালুজ, কিছু নর্মস অ্যান্ড ভ্যালুজের সমষ্টি, কিছু মূল্যবোধ এবং কিছু তোমার নিয়মাচার এবং কিছু মূল্যবোধের সমষ্টি হচ্ছে সমাজ। এগুলা হচ্ছে সমাজের কারেক্ট। তুমি তো এত আজকালকার যে এখনকার যে প্রশ্নের যে প্যাটার্ন, তাতে তুমি অনেক বেশি লিখতে পারবে না, কাজেই তোমাকে বেসিক যে পয়েন্টগুলো সেটি মনে রাখবে না। দেন ফাংশনস, সমাজের কাজ কি, প্রথম কাজ মনে রাখবে, একটা মনে রাখলে তোমার সব, ডিফারেন্ট ফুলফিলমেন্ট অফ ডিফারেন্ট টাইপস অফ হিউম্যান নিডস, এটা মনে রাখবা, যে মানুষের বিভিন্ন ধরনের প্রয়োজন পূরণই হচ্ছে সমাজের কাজ। মানুষ কি, তার তুমি দেখো যে মানুষ কিচ্ছু নিজে করতে পারে না, একা করতে পারে না, খুব দুই একটা অল্প স্বল্প কাজ মানুষ একা করতে পারে, আর বেশিরভাগ কাজই কিন্তু মানুষকে একত্রে করতে হয়, দলবদ্ধভাবে করতে। এমনকি তোমার খাদ্য উৎপাদন, তোমার রান্না বান্না, সব কাজই কিন্তু কোনো না কোনো অনেক মানুষের সমষ্টিতে হয়। দিস ইজ কল্ড যে গ্রুপ অফ পিপল। তারপরে কি আছে, যে এই যে ফুলফিলমেন্ট অফ নিডস,
তাই না? তা মানুষের নিরাপত্তা, মানুষ যদি একত্রে বসবাস না করে তাহলে কিন্তু সে যেমন অন্য মানুষের থেকেও নিরাপদ না, আবার তোমার যে এই যে প্রাকৃতিক দুর্যোগ টুর্যোগ হ্যানত্যান আছে সেটা আছে, তারপরে ঝোড় জঙ্গল আছে, বিপদ আপদ আছে, এসব আছে, এসব থেকেও কিন্তু মানুষ, এই সব কিছু থেকে মানুষের যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, এই সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য মানুষের সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটি হচ্ছে তাদের একত্রে বসবাস, সলিডারিটি। এইগুলা হচ্ছে যে তোমার এই সলিডারিটি, কিসের সলিডারিটি? সমাজের সলিডারিটি। মানুষ যে সংঘবদ্ধভাবে বসবাস করবে, এই সংঘবদ্ধতার অনুভূতিটাই মানুষের মধ্যে তৈরি করে সমাজ। এইগুলা হচ্ছে তোমার মানুষের তোমার ফাংশন, সোসাইটি, সোশ্যালাইজেশন সবচেয়ে বড়। যে যেই মানুষ সোশ্যালাইজ না সে তো সমাজের সদস্য না, সে মানুষই না। সমাজে মানুষ তাকে কিন্তু কেউ তাকে জঙ্গলি বলবে, তাকে অমানুষ বলবে, তাকে তোমার পশুর সাথে তুলনা করবে। তো সুতরাং তোমার এইসব এই সোশ্যালাইজেশনের কাজটা করে সমাজ। তো এইগুলা হচ্ছে যে মূলত সমাজের কাজ। তাহলে ফাংশন গেল, তুমি আসো, এই কয়টা মনে রাখবে, খুব বেশি লম্বা লিস্ট তোমার মনে রাখা দরকার নাই। ইভলিউশন অফ সোসাইটি, ইভলিউশন অফ সোসাইটি দেখো আমি এখানে দুটা জিনিস এটা একটু নোট ডাউন করে রাখো। ইভলিউশন অফ সোসাইটির ক্ষেত্রে দুইভাবে করা হয়। আমি দুইটা দুইটা তোমার প্যাটার্ন আছে বা দুইটা তোমার টাইপস আছে যেইভাবে সমাজের ইভলিউশন। ইভলিউশন মানে কি? যে কিভাবে ধীরে ধীরে সমাজ অগ্রসর হয়েছে, এটার নাম হচ্ছে ইভলিউশন। তো ইভলিউশন দুইভাবে করা, একভাবে করা হয় যে সমাজের একেবারে প্রাচীন অবস্থা, সেই মানুষ যখন তোমার একেবারে তোমার তোমার সেই কি বলে যে পাথরের যুগে বাস করত, সেটাকে বলা হয় কি হান্টিং এন্ড গ্যাদারিং। মনে রাখবা যে শিকার ও সংগ্রহ, যে মানুষ তখন কিছুই উৎপাদন করতো না, মানুষ তোমার তখন ওই যে গাছের ফল বা নদীর মাছ এসব খেয়ে বাঁচত। তারপরে হচ্ছে যে হর্টিকালচার, এরপরে মানে উদ্যান চাষ, মানুষ গাছগাছালি লাগাতো, সেটা থেকে তাদের জীবন নির্বাহ করতো, এটাকে বলে হর্টিকালচারাল সোসাইটি। তারপর একটা এগ্রিকালচারাল সোসাইটি। এগ্রিকালচারাল সোসাইটি ব্যাখ্যা করার দরকার নাই। এগ্রিকালচারাল সোসাইটির পরের স্তর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এখন যেটা সারা দুনিয়াতে আছে এটির নাম হচ্ছে এগ্রিকালচারাল সোসাইটি। তাহলে এইটা হলো একটা তোমার একটা প্যাটার্ন, যে এইভাবে আমরা সমাজের যে ওই যে তোমার যেটা আছে তোমার সিলেবাসে ইভলিউশন অফ সোসাইটি, সমাজের বিকাশ। এই সমাজের বিকাশের তাহলে প্রথম হচ্ছে হান্টিং এন্ড গ্যাদারিং, দেন হর্টিকালচারাল, দেন এগ্রিকালচারাল, দেন ইন্ডাস্ট্রিয়াল। এইটা এক ধরনের। আর অন্য আরেকভাবে আবার সমাজের বিকাশকে ব্যাখ্যা করে, এটাকে আমরা মার্কসিস্ট ব্যাখ্যা বলি। সেটি হচ্ছে কি যে প্রিমিটিভ কমিউনিজম, স্লাভারি, ফিউডালিজম, ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম। তো উনি যখন করেছেন এটা কার্ল মার্কস, তখন সোশ্যালিজম ছিল না, ঠিক আছে? তারপরে আসবে কমিউনিজম। এই দুইটা হচ্ছে কাল্পনিক, মানে এই যে সোশ্যালিজম এন্ড কমিউনিজম ওনার সময়, কিন্তু এই ক্যাপিটালিজম পর্যন্ত উনি বাস্তব। ক্যাপিটালিজম মিন্স ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, মনে রাখবা যে এই ক্যাপিটালিজম আর ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি আগের যে প্যাটার্ন সেটাতে যেটা বলা হয়েছে সেটা এক, আর ওই এগ্রিকালচারাল সোসাইটি যেটা সেটা আর ফিউডালিজম এক। এই ফিউডালিজমের আগের সোসাইটিকে তারা দুই ভাগে ভাগ করেছে, একটাকে তারা বলেছে প্রিমিটিভ কমিউনিজম আর একটাকে বলেছে স্লাভারি। এই দুইভাবে সমাজের বিকাশ, এর তুমি যে কোনো একটা লিখলেই তোমার উত্তর সঠিক হবে। দেন কালচার, কালচারে তোমার কি আছে? ওয়ে অফ লাইফ। কালচার মানে কি? ডেফিনেশন হচ্ছে ওয়ে অফ লাইফ, মানুষের যে সমাজ, মানুষের যে জীবনযাপনের প্রণালী, সামাজিকভাবে জীবনযাপনের প্রণালী, সেটি হচ্ছে কালচার। ওকে, তারপরে কালচারের কিছু বৈশিষ্ট্য থাকবে, তুমি সেটা জানতে হবে। ওই যে কালচার ইজ লার্ন, কালচার ল্যাঙ্গুয়েজ হচ্ছে কালচারের একটা তোমার কি যে উপাদান, একটা এলিমেন্টস অফ কালচার, ভ্যালুজ, বিলিফস, ডাইনামিজম, এটা কালচারের একটা বৈশিষ্ট্য। কালচার অলওয়েজ চেঞ্জিং, এগুলো হচ্ছে সংস্কৃতির বৈশিষ্ট্য। আর এই যে ভ্যালুজ, বিলিফস, ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে সংস্কৃতির উপাদান, এগুলো মনে রাখবে। দেন সিভিলাইজেশন, সিভিলাইজেশনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? তুমি একটা কথা মনে রাখবে, বেশি কিছু দরকার নাই। একটা হচ্ছে কি যে এটা হচ্ছে যে তোমার কি বলে যে তোমার অ্যাডভান্স ফর্ম অফ কালচার, কালচারের সংস্কৃতির একটা উন্নততর স্তর হচ্ছে সভ্যতা, এটা এক ধরনের সংজ্ঞা। আর একটা সংজ্ঞা হচ্ছে কি যে মেটেরিয়াল কালচার, মেটেরিয়াল ফর্ম অফ কালচার, মানুষ যা তৈরি করেছে তার যেটা বস্তুগত দিক সেটি হচ্ছে সিভিলাইজেশন। এই দুটার যে কোনো একটা তুমি বললেই তোমার সিভিলাইজেশনের সংজ্ঞা হয়ে যাবে। তারপরে কি যে আমরা ওই কালচারের যে উপাদানগুলো ওগুলোকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে যে মেটেরিয়াল, একটা নন মেটেরিয়াল। সো এই মেটেরিয়াল ফর্মটাই হচ্ছে সিভিলাইজেশন। আচ্ছা, এখন তোমার আর কি আছে ওখানে? কম্পারিজন, কম্পারিজন আছে কিসের? কম্পারিজন কিসের মধ্যে আছে? কম্পারিজন আছে কি সিভিলাইজেশন এন্ড কালচারের, এই দুটার তুলনা করতে হবে। তাহলে তুলনায় তুমি প্রথম যে বলবা কি যে মানুষের যেটা, যে মানুষের বিশ্বাস, মূল্যবোধ, হ্যান ত্যান,
এগুলা মানুষের সৃষ্টি, যত সৃষ্টির সময় এসব হচ্ছে যে তোমার কালচার। আর মানুষের যে ওই সৃষ্টির যেটা মেটেরিয়াল, তো সেই মেটেরিয়াল দিক, বস্তুগত দিকটা হচ্ছে যে তোমার সিভিলাইজেশন। সিভিলাইজেশন আমরা যখন ধরো একজন মানুষকে বলি যে তুমি সে সভ্য না, তার আচরণটা অসভ্য, তাহলে সেটা কি হবে? তার মানে সে পিছিয়ে আছে, তাই না? যে আমরা বলি যে খুবই সো মাচ, হিজ বিহেভিয়ার ইজ সো মাচ সিভিলাইজড, তো তখন কি বলি যে সে খুবই উন্নততর আচরণ করে। সো এইগুলা হচ্ছে যে তাহলে তুমি এইভাবে তুলনা করবে যে তোমার কি বলে যে কালচার অ্যান্ড সিভিলাইজেশনের মধ্যে। নেক্সট তোমার যেটা আসছে যে গ্রুপ। গ্রুপের ক্ষেত্রে কি, যে গ্রুপের দুইটা উপাদান মনে রাখবে, যে গ্রুপকে যখন ডিফাইন করবা, সংজ্ঞায়িত করবা, যে এটা একটা কালেকটিভিটি, একদল মানুষ, আর একটা কি যে রিলেশনশিপ বিটুইন দেম, ইন্টার রিলেশনশিপ বিটুইন দেম, একদল মানুষ যাদের মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে তারাই হচ্ছে একটি গ্রুপ। বাস, এই সহজ। এই দুটা উপাদান মিনিমাম একটি দলকে সংজ্ঞায়িত করতে গেলে অন্তত এই দুইটা উপাদানকে তোমার রাখতে হবে। একটা হলো যে কালেকশন অফ পিপল, কয়েকজন মানুষ, অনেকজন মানুষ, আর একটা হচ্ছে কি রিলেশনশিপ। এই দুটা, বাস, এই দুটা হলে গ্রুপ হয়ে গেল। দেন অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনটা কি, যে তোমার অ্যাসোসিয়েশন হচ্ছে যে গ্রুপ বাট পারপাসফুল গ্রুপ, যে গ্রুপটা একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি হয়েছে সেটাই অ্যাসোসিয়েশন, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। যেমন কি আমরা বলি যে একটা ফুটবল ক্লাব হচ্ছে তোমার একটা অ্যাসোসিয়েশন। তোমার এমনি আদার্স যে সমস্ত ক্লাব গ্রুপ আছে, তোমার সংগঠন আছে, এগুলো সব এক একটা অ্যাসোসিয়েশন। দেন কমিউনিটি। কমিউনিটি হচ্ছে যে ন্যাচারাল অর্গানাইজেশন, বুঝতে পেরেছো? যেটা প্রাকৃতিকভাবে মানুষ একেবারেই কোনো বিশেষ উদ্দেশ্য না, সামগ্রিকভাবে জীবনযাপনের মধ্য দিয়ে তৈরি হয়েছে। কমিউনিটির সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কি, যে তোমার একটা গ্রাম। কমিউনিটির একটা ভালো উদাহরণ হচ্ছে কি, যে একটা খুব ক্লোজ রিলেটেড একটা পাড়া, একটা গ্রাম, এরাই হচ্ছে এক একটা কমিউনিটির উদাহরণ। কমিউনিটির দুইটা শর্ত থাকতে হবে, এটা মনে রাখবা। একটা হচ্ছে কমিউনিটি সেন্টিমেন্ট বা কমিউনিটি ফিলিং যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে কমন লোকালিটি, অর্থাৎ তারা একেবারে এক জায়গায় বাস করে, পাশাপাশি বাস করে। ওই তোমার একজন এখানে আর একজন আর এক জায়গায় বহু দূরে, এদের দিয়ে কমিউনিটি হবে না। কমিউনিটি হতে হলে অবশ্যই তারা পাশাপাশি বাস করবে এবং তাদের মধ্যে কমিউনিটি ফিলিং থাকবে। কমিউনিটি ফিলিংটা হচ্ছে, কমিউনিটি সেন্টিমেন্টটা হচ্ছে যে আমরা একটা গ্রুপ, আমরা একটা সম্প্রদায়, আমরা একটা কমিউনিটি, আমরা একটা গ্রাম, আমরা গ্রামবাসী, আমরা একই পাড়ার লোক। এই ধরনের ফিলিং যাদের মধ্যে কাজ করে তারা এটাকে বলে কমিউনিটি সেন্টিমেন্ট। তারপরে হচ্ছে কি, যে তোমাদের জন্য আছে তোমার কি বলে যে ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন হচ্ছে যে একটা কথা দিয়ে মনে রাখবে, যে এস্টাবলিশ রুলস অ্যান্ড প্রসিডিউরস, ফুলফিল হিউম্যান নিডস। মানুষের কোনো না কোনো প্রয়োজন পূরণ করার জন্য যে বিশেষ নিয়ম রীতি, সেটির নাম হচ্ছে তোমার প্রতিষ্ঠান। যেমন আমরা ম্যারিজকে বলি একটা প্রতিষ্ঠান, ফ্যামিলিকে বলি একটা প্রতিষ্ঠান, রিলিজিয়ানকে বলি একটা প্রতিষ্ঠান, স্টেটকে বলি একটা প্রতিষ্ঠান। তার মানে এটা কোন স্টেট কি করে? আমাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করে, তাই না? মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার। তারপরে তোমার ম্যারিজ কি করে? ম্যারিজ হচ্ছে যে মানুষের রেগুলারাইজেশন অফ সেক্সুয়াল লাইফ, তাই না? এটাকে নিয়মিতকরণ করে। ফ্যামিলি কি করে? আপব্রিঙ্গিং অফ চিলড্রেন, তাই না? মানুষ বাচ্চাদের লালন পালন করা, প্রধানত বাচ্চা জন্ম দেওয়া এবং বাচ্চাদের লালন পালন। তো সুতরাং এই এক একটা কাজ যেই বিশেষ নিয়ম কানুনের মধ্য দিয়ে করা হয় সেটিকে বলা হয় তোমার ইনস্টিটিউশন। এবং ওই কাজটা করার যে এস্টাবলিশ রুলস অ্যান্ড প্রসিডিউর, যে নিয়ম কানুন প্রতিষ্ঠিত। এইখানে কয়েকটা টার্মস আছে, যেগুলো কনসেপ্টস আছে, এগুলো ভালো করে মনে রাখবে। সেটি হচ্ছে যে এখানে কি আছে, একটা আছে যে তোমার কাস্টমস, ফোকওয়েজ, মোরেস। এই যে দেখো এখানে ফোকওয়েজ এন্ড মোরেস আমি যে তোমার প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি, এটা তোমার কিংসলে ডেভিস নামে একজন খুব বড় সমাজবিজ্ঞানী, আমেরিকান সমাজবিজ্ঞানী, উনি তোমার এইটা বলেছেন যে তোমার যে এই ফোকওয়েজ এন্ড মোরেসের মিলেই হয় কাস্টমস। আসলে এগুলো খুবই কাছাকাছি, একটা থেকে আর একটা পৃথক করা খুব মুশকিল। এখন আমরা যেটা বলেছি যে কাস্টম কোড সোশ্যালি এক্রিডেটেড অর সাজেস্টেড ওয়ে অফ অ্যাক্টিং, যে একজন মানুষ কিভাবে কাজ করবে, কিভাবে সামাজিক আচরণ করবে, সেটা সামাজিকভাবে ঠিক করে দেওয়া, নির্ধারণ করে দেওয়া, এবং সাজেস্টেড, সমাজ চায়, প্রত্যাশা করে যে এইভাবে করা উচিত, এইভাবে করো। দিস ইজ কল্ড এক্রিডেটেড, হ্যাঁ, যে অনুমোদিত, নির্ধারিত। আর সাজেস্টেড, যে সমাজ, যেটা যে সমাজ প্রত্যাশা করে। সো সামথিং লাইক যে তোমার যে কোনো ভ্যালু, টাইমিং অফ মেইল, ওয়ারিং লুঙ্গি, তাই না? যে তোমার এই যে তুমি লুঙ্গি পরো, এখন লুঙ্গি আমরা মনে করি যে আমরা যখন বাড়িতে থাকি
তখন কমফোর্ট ফিল করার জন্য আমরা লুঙ্গি পরি, বা মেয়েরা শাড়ি, বা ওই যে কি বলে আরো সব কাপড় চোপড় পরে, যেগুলো মানে যে তোমার ঘরের কাপড়। এখন তুমি যদি ওইটা না পরে অন্যটা পরো, তোমাকে তো কেউ এসে পিটাবে না। কিন্তু কথা হলো যে এটা আমাদের সমাজের, এই যে বাংলাদেশের মানুষরা বা বার্মার মানুষরা তোমার লুঙ্গি পরে, আবার ওই যে তোমার পাকিস্তান কিংবা আফগানিস্তান ওখানকার লোকরা আবার অন্য ধরনের কাপড় চোপড় পরে, আরাবিয়ানরা আবার অন্য ধরনের পরে, ইউরোপিয়ানরা আরো অন্য। সো এইগুলা হলো কাস্টম। ফোকওয়েজ, ফোকওয়েজ এ প্যাটার্ন অফ ডেইলি, মানে ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এক্সিস্টিং ফর লং টাইম, যে তোমার সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে। ওই যে তোমার বিয়ের সময় তোমার কি করছে, যে একটা যে নিরীক্ষণ দেওয়া বলে, তাই না, যে কিছু ওই যে ছেলের জন্য বা মেয়ের জন্য কিছু গিফট টিপ বিয়ের 1 দিন বা 2 দিন আগে পাঠিয়ে দেওয়া, কিছু উপহার টুপহার। দিস ইজ কল্ড ওয়ান কাইন্ড অফ ফোকওয়েজ। এখন ওটা যদি না দাও তাহলে কি বিয়ে হবে না? কোনো আইনে লেখা আছে? ওটা নাই। বাট এটা আমাদের বাংলাদেশের সমাজ, আমি জানি না বাংলাদেশের বাইরে অন্য কোথাও এটা আছে কিনা। তারপরে হচ্ছে মোরেস, কিন্তু মোরেসটা হচ্ছে যে তোমার বাধ্যতামূলক, যে এই কাস্টমস, ওয়ান কাইন্ড অফ কাস্টমস, বাট এটা হচ্ছে যে একেবারে ইম্পোজড, কম্পালসরি, ইম্পোজড অন মেম্বার্স অফ সোসাইটি, কম্পালসরি, বাধ্য। এটা না করলে লোকজন তোমাকে নিন্দা করবে, তোমাকে তোমাকে তোমার অসুবিধা হবে, মানে লোকজন তোমাকে বাধ্য করতে পারে ওটা করার জন্য। যেমন ধরো বাংলাদেশে মুসলিম সোসাইটিতে তুমি যদি শুকরের মাংস খেতে চাও, খেতে পারবে না, কারণ লোকজন তোমাকে বাধা দেবে কিন্তু ওটা। তারপরে তোমার যদি তোমার হিন্দু সোসাইটি, যেখানে হিন্দু লোকালিটি আছে, হিন্দু লোকালিটিতে কেউ যদি গরুর মাংস খায়, এটি লোকজন কিন্তু বাধা দেবে। সো দিস ইজ দ্য, যে তোমার মোরেস, যে এইটা যে তুমি একেবারে কিন্তু, যে তোমার লোকজন এমন যে এটা না হলে, বা তুমি অবিবাহিত অবস্থায় একজন নারী এবং একজন পুরুষ এক জায়গায় বসবাস করা, এটি কিন্তু কেউ মেনে নেবে না। সো দিস কাইন্ড অফ থিংস কল মোরেস। তাহলে আমরা এখানে যে তিনটা দেখলাম, কাস্টম, ফোকওয়েজ এন্ড মোরেস, অলমোস্ট আর সেম, বাট দেয়ার ইজ সাম ভেরি স্পেসিফিক ডিফারেন্স বিটুইন দেম। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। কাস্টমের ক্ষেত্রে আমি কি বললাম, যে এটা ভ্যালু রিলেটেড, কিছু মূল্যবোধের সাথে সম্পৃক্ত, এবং সামাজিক যে ওই যে সাজেশন, হ্যাঁ, যে সমাজ চায়, যে প্রত্যাশা। আর ফোকওয়েজের ক্ষেত্রে কি বললাম, যে লং ট্র্যাডিশনস, দীর্ঘদিন ধরে চলে আসছে। আর মোরেজের ক্ষেত্রে কি বললাম, যে ওটা বাধ্য করে সমাজ। নাও লেটস মুভ অন সোশ্যাল স্ট্রাকচার। সোশ্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে কি আছে, যে দুইভাবে সোশ্যাল স্ট্রাকচারকে সংজ্ঞায়িত করা হয়। তুমি এই ছোট করে মনে রাখবে, একটা হলো যে সমাজের প্রধান প্রধান প্রতিষ্ঠান এবং গ্রুপগুলো, গোষ্ঠীগুলোর সমন্বিত রূপ হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, কি বলে, সোশ্যাল স্ট্রাকচার, সমাজ কাঠামো। আরেকটা হলো যে সামাজিক সম্পর্কের রূপই হচ্ছে সামগ্রিকভাবে একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, সেটি হচ্ছে সমাজ কাঠামো। তুমি এই দুইটা মনে রাখবা, ঠিক আছে? তো সোশ্যাল স্ট্রাকচার তাহলে কি, যে সোশ্যাল স্ট্রাকচারের প্রধান উপাদানগুলো কি, সামাজিক প্রতিষ্ঠান, নর্মস, ভ্যালুস, কাস্টম, এগুলাই কিন্তু সামাজিক সমাজ কাঠামোর উপাদান, মনে রাখবা। সামাজিক প্রতিষ্ঠানগুলো, নর্মস, ভ্যালুস, কাস্টমস, এগুলাই হচ্ছে সামাজিক সমাজ কাঠামোর উপাদান। আচ্ছা, তারপরে সোশ্যাল স্ট্রাটিফিকেশন, সামাজিক তোমার কি বলে, যে এটা স্তরবিন্যাস। স্তরবিন্যাসে তুমি মনে রাখবে যে এটা কি, যে সমাজের মানুষদেরকে একাধিক স্তরে ভাগ করা হয়, কিসের উপর ভিত্তি করে? তিনটা জিনিস: ওনারশিপ অফ পাওয়ার, ওনারশিপ অফ ওয়েলথ, পাওয়ার অ্যান্ড স্ট্যাটাস। ওনারশিপ অফ ওয়েলথ, পাওয়ার অ্যান্ড স্ট্যাটাস। এই যে ওয়েলথ, কি পরিমাণ সম্পদ, আমরা বলি না যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, দিস ইজ কল্ড সোশ্যাল স্ট্রাটিফিকেশন। বাট তিনটা জিনিস মনে রাখবা, যে সম্পদের মালিকানা, কত ক্ষমতা আছে তার, এবং সে কি মর্যাদা ভোগ করে সমাজে। এই তিনটার উপর ভিত্তি করে সাধারণত মানুষদেরকে কারো উপরে, কারো নিচে, কারো মাঝখানে যেই ভাগ করা হয়, এটি হচ্ছে তোমার সোশ্যাল স্ট্রাটিফিকেশন। ফাইনালি সোশ্যাল কনসেপ্ট, ফাইনাল পয়েন্ট ইজ সোশ্যাল কন্ট্রোল। কন্ট্রোল আর কিছুই না, মনে রাখবা, যে মানুষের আচরণকে নিয়মিতকরণ সামাজিকভাবে, যে এইভাবে করো, এইভাবে না, অথবা এইভাবে না এইভাবে, অথবা এইভাবেও না এইভাবেও না এইভাবে, ঠিক আছে? এইটার নাম হলো সোশ্যাল কন্ট্রোল। এটা আস্তে আস্তে বাচ্চারা সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে শিখতে পারে। এইখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে তোমার ওই কি বলে, যে এজেন্ট অফ সোশ্যাল কন্ট্রোল। এজেন্ট অফ সোশ্যাল কন্ট্রোল হচ্ছে যে এইসব, এই যে তোমার পরিবার, তোমার এই রাষ্ট্র, আইন, এইগুলো হচ্ছে এজেন্ট অফ সোশ্যাল, মানে মাধ্যম, কোনটার মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করা সেটি।
ওকে, নাও লেটস মুভ অন। আমি খুব দ্রুত যেতে চাচ্ছি যে তোমাদের এই কয়েকটা বিষয় আজকে আমরা শেষ করতে চাই। এরপরে তোমাদের এখনকার পরীক্ষা যেটা কামিং এক্সাম, অ্যাকর্ডিং টু কামিং এক্সাম সিলেবাস, এটা 3rd চ্যাপ্টার, বাট তোমাদের যে বই এটা হচ্ছে 5th চ্যাপ্টার। এই 5th চ্যাপ্টার তোমাদেরকে এখানে আছে। তাহলে এখানে কি কি জিনিস আছে? চ্যাপ্টার হেডলাইন কি? যে সোশ্যাল ইনস্টিটিউশন। এই চ্যাপ্টারে তোমাদেরকে 3টা ইনস্টিটিউশন নিয়ে আলোচনা করা হয়েছে। এই 3টা মনে রাখবা। 3টা কি কি? যে এক হচ্ছে ম্যারিজ, 2 হচ্ছে ফ্যামিলি, 3 হচ্ছে তোমার কিনশিপ। বাস 3টা, ম্যারিজ, ফ্যামিলি, কিনশিপ। ওকে, ম্যারিজ কি? ম্যারিজ হচ্ছে যে একজন নারী এবং একজন পুরুষের সমাজ স্বীকৃত বন্ধন। মনে রাখ, এই দুটার বলতে হবে কিন্তু, না হলে তোমার এটা কিন্তু সংজ্ঞাটা কমপ্লিট হবে না। তাহলে সংজ্ঞা কি? সমাজ স্বীকৃত বন্ধন। তারপরে কি? যে সমাজে কত ধরনের ম্যারিজ আছে সেটা। তারপরে কি? যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ম্যারিজ ইন সোসাইটি। ফাংশন অফ ম্যারিজ কি? প্রধানত তোমার 3টা, বা এটার ইম্পর্টেন্স যখন আলোচনা করতে যাবা 3টা জিনিস। একটা হলো যে এটার মধ্য দিয়ে কি হয়, যে রেসপন্সিবিলিটি তৈরি হয় একজন নারী এবং একজন পুরুষের মধ্যে। আর একটা কি? যে সন্তানের আইডেন্টিটি, সামাজিক পরিচিতি নির্ধারিত হয়। আর একটা কি? এর মধ্য দিয়ে প্রপার্টি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি? উত্তরাধিকার, সম্পত্তির উত্তরাধিকার নির্ধারিত হয়। সুতরাং এইটা হচ্ছে ইম্পর্টেন্সের জায়গা, ঠিক আছে। আর ম্যারিজের ফাংশন হচ্ছে কি? ম্যারিজের ফাংশন কিন্তু ওই সোশ্যাল কন্ট্রোলও আছে, আবার সাথে সাথে তোমার এই যে তোমার মানুষের রেগুলারাইজেশন অফ সেক্সুয়াল লাইফ। কারণ তুমি দেখবা যে সমাজে যত ক্রাইম আছে, যত তোমার এই যে বিশৃঙ্খলা আছে, আমরা অ্যানোমি বলি, এই বিশৃঙ্খলার অন্যতম প্রধান একটা কিন্তু মানুষের সেক্সুয়াল বিহেভিয়ার, তাই না? এই যে ধর্ষণ টর্ষণ দেখো, হ্যান ত্যান, এগুলা কিন্তু সেক্সুয়াল বিহেভিয়ার। এখন এইটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু ম্যারিজ। তো সুতরাং এই ম্যারিজের প্রধান কাজ হচ্ছে যে তোমার এই রেগুলারাইজেশন অফ সেক্সুয়াল লাইফ। তারপরে হচ্ছে টাইপস, কত ধরনের ম্যারিজ আছে সমাজে, এই কয়েকটা মনে রাখবা। যে মনোগ্যামি, পলিগ্যামি, পলিজেনি, পলিএন্ড্রি, এটা খুব মানে খুব বেশি স্পেসিফিক। গ্রুপ ম্যারেজ, এক্সোগ্যামি, এন্ডোগ্যামি, লেভিরেট অ্যান্ড সোরোরেট। মনোগ্যামি সিম্পলি হচ্ছে যে তোমার কি? যে একক বিবাহ, মানে একজন নারীর সাথে একজন পুরুষ। পলিগ্যামি মানে একজন নারীর সাথে একজন একাধিক নারীর, অথবা একজন পুরুষের সাথে একাধিক নারীর, অথবা একজন নারীর সাথে একাধিক পুরুষের যে বিবাহ, সেটা। পলিজিনি অ্যান্ড পলিএন্ড্রি। পলিজিনি হচ্ছে যে তোমার এই একজন পুরুষের সাথে একাধিক নারী, আর পলিএন্ড্রি হচ্ছে একজন নারীর সঙ্গে একাধিক পুরুষের বিবাহ। গ্রুপ ম্যারেজ, গ্রুপ মানে একদল নারীর সঙ্গে, এটার ভেরি ভেরি রেয়ার। এটা পৃথিবী মানে সমাজে কোনো সময় ইতিহাসের কোনো পর্যায়ে তোমার এইটার খুব একটা উদাহরণ ছিল না। এক্সোগ্যামি মানে হচ্ছে কোনো গোত্রের বাইরে, এটা মূলত হিন্দু সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। এন্ডোগামি হচ্ছে তার নিজের গোত্রের মধ্যে বিয়ে। লেভিরেট হচ্ছে যে তোমার যখন কোনো নারীর তোমার কি বলে স্বামী মারা যায়, তখন তার ভাইকে বিয়ে করলে সেটাকে আমরা লেভিরেট বলি। আর যখন কোনো তোমার পুরুষের স্ত্রী মারা যায়, তার বোনকে বিয়ে করলে সেটাকে বলে আমরা সোরোরেট। ফ্যামিলি কি? ফ্যামিলি হচ্ছে যে তোমার খুব সহজ সংজ্ঞা, যে কোনো একজন নারী পুরুষ তোমার বিবাহিত নারী পুরুষের সন্তান সহ অথবা সন্তান ছাড়া একত্রে বসবাস করার মধ্য দিয়ে যে সংগঠন তৈরি হয়, সেটি হচ্ছে যে তোমার ফ্যামিলি। ফ্যামিলি তোমার কিভাবে এসেছে, এটার ইভলিউশনটা আলোচনা করতে হবে, টাইপসটা প্রকারভেদ আলোচনা করতে হবে, আর হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের প্রকারভেদ। এই যে প্যাট্রিয়ার্কাল, ম্যাট্রিয়ার্কাল, এটা মনে রাখবা যে ইয়ারকাল যখন আমরা বলবো তখন প্রধান, অর্থাৎ পিতৃপ্রধান। আর ওই পেট্রিলিনিয়াল, মেট্রিলিনিয়াল যখন বলবো, এটার মানে হলো যে সম্পত্তির উত্তরাধিকার, যখন মায়ের থেকে যায় মেয়েতে, আর বাবা থেকে যখন সন্তান, এটা হচ্ছে। তারপরে হচ্ছে যে পেট্রিলোকাল মানে পিতার বাড়ি, মেট্রিলোকাল মানে মায়ের বাড়ি, নিওলোকাল মানে নতুন বাড়ি, আর ডুওলোকাল মানে যে দুটাই, মায়ের বাড়ি এবং বাবার বাড়ি। কিনশিপ, এটা হচ্ছে যে তোমার এই যে আত্মীয়তার সম্পর্ক, এটা সেটা তোমার 2 ধরনের, একটা ব্লাড রিলেটেড হতে পারে, একটা ম্যারিজ রিলেটেড হতে পারে। ম্যারিজ রিলেটেড আর ব্লাড রিলেটেড, এটা 2 প্রকার। একটা হচ্ছে ডিসক্রিপটিভ, আর একটা হচ্ছে তোমার ক্লাসিফিকেটরি। ফাইনালি আমি আজকে শুধু চ্যাপ্টার তোমার 6th চ্যাপ্টার আলোচনা করব। আর একটা ক্লাস পেলে তোমাদের যে 7th, 8th, 10th and 11th, সেটি আবার সেই দিন আলোচনা করব। এটা করেই আমি আজকে শেষ করছি। সেটি হচ্ছে যে এখানে তোমার কি আছে, যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সোসাইটি, মানুষের সমাজকে প্রভাবিত করে এরকম 4টি উপাদান আছে, তোমরা জানো। জিওগ্রাফিক, তারপরে হচ্ছে কি হেরিডিটি অর বায়োলজিক্যাল, কালচার অ্যান্ড সোসাইটি, ঠিক আছে। তো
জিওগ্রাফিক মানে কি, এই যে তোমার আবহাওয়া, বায়ু, জলবায়ু, বাতাস, পানি, পাহাড়, পর্বত, নদী, নালা, এই সমস্ত মানে যেগুলো জিওগ্রাফিক ফ্যাক্টর। আর তোমার হেরিডিটি মানে হচ্ছে কি, বা বায়োলজিক্যাল মানে হচ্ছে কি যে রেস, কালার, তোমার এই যে চুলের রং, গায়ের রং, তো এই সমস্ত এইগুলা। তো এই মূল কথা হচ্ছে যে মানুষের আচরণও তার রক্তের যে ধারা, বংশগতি, সেই বংশের ধারার দ্বারা মানুষের আচরণ প্রভাবিত হয়। এটা হচ্ছে এটার মূল কথা। কালচারের মূল কথা হচ্ছে যে একটা সমাজের যে ট্র্যাডিশনস গুলো আছে, সেই ট্র্যাডিশন সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। আর ফাইনালি সোশ্যাল মানে হচ্ছে, মনে রাখবা যে সোশ্যালি যখন বলি তখন আমরা গ্রুপের কথা বলি, দলবদ্ধ জীবন। এই দলবদ্ধ জীবন মানুষের সমাজ জীবনকে প্রভাবিত করে। এইটি হচ্ছে মূলত এই 4টি ফ্যাক্টরের মূল কথা। তাহলে আমরা আজকে তোমাদের যে আগামী 2022 তোমাদের যে 8টি চ্যাপ্টার আছে, তার 4টি চ্যাপ্টার তোমাদের একটা আউটলাইন দিয়ে দিলাম, এবং এই ছোট ছোট করে প্রত্যেকটা কনসেপ্টের, প্রত্যেকটা আইডিয়ার, প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা দুটা আইটেম মনে রাখবে, খুব বেশি দরকার নেই, এবং সেটার উপর ওয়েল থট আউট একটা রাইটিং ওখানে তুমি দেবে সুন্দর করে, কোনো আজে বাজে কথা না, শুধুমাত্র দরকারি কথাগুলো দিয়ে একটা সুন্দর উত্তর তৈরি করবে। এটি হলে তাহলে তোমরা এখানে খুব ভালো করবে। আর অ্যাসাইনমেন্টগুলো প্রত্যেকটা যথাসময়ে তোমরা ওখানে ওটা তোমরা সাবমিট করবে। আর ফাইনাল পরীক্ষা যেভাবেই হোক না কেন, হতে পারে এরকম, হতে পারে তোমার ওই যে পরীক্ষার হলে, বা যেভাবেই হোক সেটার জন্য প্রস্তুতিকে কোনো কম রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার পড়াশোনা এর জন্য করতে হবে যে তোমাকে কিন্তু পরবর্তী উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি তোমাকে কোয়ালিফাই করতে হবে। বিকজ অফ দিস, যে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে এবং ফুল সিলেবাস তোমার সেটার উপরে পড়াশোনা করবে। বাট পরীক্ষার প্রস্তুতি জন্য একটা প্রিপারেশন নেবে, কিন্তু সাথে সাথে ফাইনাল তোমার মূল টার্গেট হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে তোমার কোয়ালিফাই করা। সো সেই পর্যন্ত তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা করে আজকে শেষ করছি। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।